আমন্ত্রণ জানাচ্ছি RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমার সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আমার ডান পাশে তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলন ও রাজনৈতিক পরিষদের সদস্য, এবং আমার সাথে আরও আছেন ব্যারিস্টার সারা হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক এবং তিনি আইনজীবী ও সুপ্রিম কোর্টের। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। এবং আজকে যেহেতু নারী দিবস, আমরা আজকে আমাদের আয়োজনটি রেখেছি নারী দিবসের নানান দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো আপনাদের কাছ থেকে। পাশাপাশি আজকে যে এই বছরে যে প্রতিপাদ্য আমরা শুনেছি যে আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই যে প্রতিপাদ্য নিয়ে আমরা 2026-এ আমরা আগাচ্ছি এবং আমরা নতুন সরকার পেয়েছি। বলতে গেলে নতুন সরকারের অনেক পদক্ষেপ নিচ্ছে নারীদেরকে নিয়ে। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার সারা হোসেন আপনাকে দিয়ে। যে নারী দিবস অনেকটা বলা হয় যে নারীবাদী মানেই হচ্ছে আধিপত্যবাদী, আসলে কি তাই? তাই যদি হয় তাহলে কি আমরা আসলেই স্বাধীন? আর আমরা যদি স্বাধীনই হই তাহলে চারিদিকে এত নির্যাতন নিপীড়নের ঘটনা কেন ঘটছে, যেখানে বাদ যাচ্ছে না মেয়ে শিশু পর্যন্ত? আমরা পুরোপুরি স্বাধীন এক অর্থে না, কারণ এখন পর্যন্ত নানানভাবে আমাদের বৈষম্য এখনো বিরাজ করছে অনেক ক্ষেত্রে আইনের মধ্যে, এবং বাস্তবতায় তো অবশ্যই আমরা সেটা দেখছি। তারপরে আমার মনে হচ্ছে যে যেসব জায়গায় অধিকার লঙ্ঘিত হচ্ছে সেগুলো দেখার আগে আমাদের একটু বোঝা উচিত আমরা কতদূর এসেছি, এবং বাংলাদেশের নারীরা এখন অনেকটা তাদের অধিকার অর্জন করেছে নিজেদের লড়াইয়ের কারণে। এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সাথে তাসলিমা আক্তার আছেন, উনি তো খুব আমরা সবাই ওনাকে চিনি একজন সংগঠক, শুধু আলোকচিত্রী হিসেবে না এবং রাজনীতিবিদ হিসেবে না, মৌলিক একজন সংগঠক হিসেবে। এবং আমরা দেখেছি যে গত 54 বছর ধরে বিভিন্ন পর্যায়ে যে বিভিন্নভাবে সংগঠন করে করে নারীদের ক্ষমতায়ন কিন্তু হয়েছে, শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, কর্মসংস্থানে, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেই সুযোগগুলো আমরা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত এটা দেখছি, এবং গত 1-1.5 বছরে এটা আমরা অনেক লক্ষ্য করেছি যে একটা বিশেষ প্রচেষ্টা হয়েছে নারীদেরকে আবার অনেকটা পিছু ফেলতে, এবং যেসব অধিকার আমরা অর্জন করেছি সেখান থেকে আবার আমাদেরকে সরিয়ে ফেলতে বা এই অধিকারগুলো হরণ করার ক্ষেত্রে। আর এই বছরে প্রতি বছরে আমরা কিন্তু এরকম একটা অবস্থা দেখছি যে যতই নতুন ধরনের উদ্যোগ নেওয়া হোক না কেন, যেমন নতুন আইন করা হয়েছে নারী শিশু নির্যাতন দমনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো নেওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখছি যে নির্যাতনের মাত্রা বেড়েই চলছে, এবং আমরা এই ঘটনাগুলো আসলে ঠিকমতো মোকাবেলা করতে পারছি না। আমরা যদি দেখি যে গত 1 বছরে আমরা পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ধর্ষণের মামলায় কিন্তু বেড়েছে প্রায় 27%। এটি তো আসলে কাম্য নিশ্চয়ই নয়, এবং বছরের পর বছর কিন্তু এটি বেড়েই চলছে। কেন এটি হচ্ছে? আসলে আইনের প্রয়োগ নেই এজন্যই হচ্ছে? বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই এজন্যই হচ্ছে নাকি? এটা দেখার দুইটা বিষয় আছে। আই থিঙ্ক আমাদেরও আর একটু তলিয়ে দেখতে হবে। একদিকে মামলার সংখ্যা বেড়েছে, আর হয়তো মামলা যে রুজু হচ্ছে সেটা যে নেসেসারি নেগেটিভ তা না। এমনও হতে পারে যে আরো অনেকে এখন বেরোচ্ছে মামলা রুজু করার জন্য, বা মনে করছে যে তারা হয়তো বিচার পাবে, হয়তো প্রক্রিয়াটা আরেকটু সহজ হয়েছে। সেই বিষয়টা তো আমাদের দেখতে হবে যে কতদূর কি হচ্ছে। গত বছর যেমন আমরা দেখেছিলাম যে আসিয়ার ঘটনার পরে পুরো দেশ জুড়ে একটা আন্দোলন হলো, এবং তারপরে আমরা দেখলাম আইনও পরিবর্তন হয়েছে, নানান ধরনের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে ওই আইনটা কতদূর প্রয়োগ হচ্ছে সেটা দেখার জন্য কেউ কিন্তু অত বেশি তৎপর হয়নি। আইনটা হওয়ার আগ পর্যন্ত আপনারা সব জায়গায় টক শো করে বেড়াচ্ছিলেন, পরে কিন্তু কেউ আর খবর রাখেনি। এখন আবার মার্চ আসলো, আবার আপনারা দেখছেন। জি, এ পর্যায়ে একটু তাসলিমা আক্তার আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। আসলে এই যে আমরা নারীর এত অধিকারের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকারের কথা বলছি, সেখানে সেই জায়গা থেকে আমরা আসলে কতটুকু এগোলাম? এবং ম্যাডাম যেটা বলেন যে আমাদের এখনো সেই প্রয়োগটা আমরা সেই অর্থে করতে পারিনি, কেন করতে পারলাম না আমরা 2026 সালে এসেও? ধন্যবাদ। আজকে নারী দিবসে আজকে আমাদের সহ আলোচক সারা আপা সহ আপনাদের দেশ টিভিকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই নারী দিবসের। এবং বিশেষভাবে স্মরণ করতে চাই নারী দিবসের যারা সূত্রপাত ঘটিয়েছিলেন, নিউ ইয়র্ক শহরের সুচ কারখানার পোশাক শ্রমিকরা। তখন তারা দাবি তুলেছিলেন 8 ঘন্টা মজুরি এবং 8 ঘন্টা শ্রম এবং মজুরির দাবি, এবং পরবর্তীতে দেখা গেছে সেই আন্দোলনটা ছড়িয়েছে এবং নানা সময়ে সেখানে কিন্তু আরো একটি দাবি ছিল, ভোটের অধিকারের দাবি ছিল। সেটাতে আমি আসছিলাম যে ভোটাধিকার, শিশু শ্রম বন্ধ, এবং একটা সময় আমরা দেখেছি যে নারীরা যুদ্ধ বন্ধ এবং শান্তির জন্য মিছিল করেছিল, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু নারী দিবসের সূত্রপাত ঘটেছে। তো ফলে আমাদের দেশে যদি আমরা আজকে 115 বছর পার হয়ে 116 বছরে আমরা পা রাখছি, সেই সময় আমরা যদি দেখি আমাদের দেশের নারীদের অবস্থা কি,
সেখানে স্যার আপা যেটা বললেন যে আমাদের নারীরা আসলে আমরা যদি অর্থনীতির দিকে দেখি, এখানে পোশাক শ্রমিকদের কথা আমি বলবো যে তারা প্রায় রপ্তানির শীর্ষ খাতে এই খাত, এবং এখানে নারীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 80-র দশক থেকে এখানে আমরা দেখছি যে নতুন শ্রম শক্তি হিসেবে নারীরা যুক্ত হচ্ছে, পেশাজীবী নারীদের সংখ্যা বাড়ছে। আপনি কিন্তু কোনো ঘরেই এখন দেখবেন না যে নারীরা আয় করছে না, এরকম সংসার ঘর খুব কমই দেখা যাবে। এবং নানান রকম পেশায়, গুরুত্বপূর্ণ পেশায় নারীরা যুক্ত হচ্ছে। আবার একই সাথে আমরা দেখছি যে সাম্প্রতিক ঘটনা যেটা আমরা যদি বলতে চাই যে 6 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, গলা কেটে দেওয়া হচ্ছে, মানে একটা ভয়াবহ অবস্থা। এই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় যে ক্ষেত্রে তো হচ্ছে নারীরা বিচার চেয়েও পাচ্ছে না। যেরকম নরসিংদীর ঘটনা যদি আমরা দেখি, তার পরিবার কিন্তু স্থানীয়ভাবে বিচার চেয়েছিল, পরিশেষে কি হলো, মেয়েটিকে হত্যা করা হলো। জি, তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে নারীকে আসলে সমাজ এবং রাষ্ট্র কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখন পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র নারীকে, আমার মনে হয় যে এখন পর্যন্ত আসলে নারীর যে নাগরিক পরিচয়, সে সমাজে আসলে সিদ্ধান্ত গ্রহণে কি ভূমিকা রাখবে সেই পরিচয়টা খুব জোরের সাথে রাখার জন্য সমাজ এবং রাষ্ট্রের যে সুযোগগুলো তৈরি করা দরকার সেটা না করে আমরা দেখছি যে ৭১-এর পরবর্তী সময় নারীর একটা পরিচয় তৈরি হয়েছিল যে নারী ধর্ষিত, হ্যাঁ, বা তার শরীরটাই যেন তার মূল পরিচয়, সে মা, গৃহিণী, এই পরিচয়গুলো, বা নারী একটা যৌন বস্তু। এই যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু কোনো পরিবার থেকে হয় না, এটা রাষ্ট্র থেকে হয়। রাষ্ট্র যখন তার আইনে কানুনে নারীকে যে নাগরিক হিসেবে তার মর্যাদাটা দেয় না, তখন অন্যান্য যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো অনেক বেশি সমাজের উপরে আরোপ হয়। সেই জায়গা থেকে একটা 6 বছর শিশুকেও যখন ধর্ষণ করা হয়, তখন বোঝা যায় যে সমাজে কোন দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আসলে এই ঘটনাগুলো ঘটছে। তো সেই জায়গায় আইনের প্রয়োগের পাশাপাশি এই রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিগুলো বদলের জন্য আমার মনে হয় আমাদের ভূমিকা রাখা দরকার, আমাদের কথা বলা দরকার, কাজও করা দরকার। আমরা কিন্তু এবার সংসদে মাত্র 7 জন নারীকে যেতে দেখেছি, সেই বিষয়গুলো নিয়েও আমাদের অনেক কাজ করার আছে। জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ব্যারিস্টার সারা হোসেন, এই যে আমরা বলছি যে আসলে দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার, এর আসলে শুরুটা তো শুধু সরকার থেকে করলেই হবে না, শুধু সরকারের তো একার দায়িত্ব না, সবারই দায়িত্ব রয়েছে এখানে। আসলে কিভাবে এটি আসলে বদলানো সম্ভব? আমাদের রাষ্ট্রীয় একটা পরিবর্তনের পাশাপাশি সামাজিক পরিবর্তন অনেক বেশি দরকার আমাদের, এবং সেই ক্ষেত্রে নারীদের বিভিন্ন জায়গার অংশগ্রহণটা প্রয়োজন। তাসলিমা যেমন বলছেন সংসদের ব্যাপার, এবং এটা আসলে একটা বড় চিন্তার ব্যাপার এখন, যেহেতু ওখানে নারীদের সংখ্যা খুবই কম থাকবে। এখন যেহেতু সংরক্ষিত আসনের বিষয়টা আসছে, সেটা নিয়ে আমরা আরো বেশি আলাপ করতে পারি যে সংরক্ষিত আসনে কারা যাবেন। অতীতে আমরা দেখেছি যে সাংসদ যারা নির্বাচিত হচ্ছেন তাদের আত্মীয় স্বজনকে সেখানে নেওয়ার একটা চেষ্টা হয়, তার স্ত্রী, তার বোন, তার মেয়ে ইত্যাদি। উনি আশা করবো যে এটা অ্যাভয়েড করা যাবে। অবশ্যই নিজে কেউ মেধাবী হয়ে যদি যায় সেটা এক কথা, কিন্তু এরকম অন্য কারো এখন অনেক প্রচারও দেখা যাচ্ছে, আমাদের ফোনগুলোতে রিলস চলে আসছে সারাক্ষণ যে অমুক তমুক সাংসদের বউ কিন্তু এখানে সারাক্ষণ নিজেকে প্রচার করার চেষ্টা করছে, এটাও দেখা যাচ্ছে। আই থিঙ্ক এটার ব্যাপারে আমাদের একটু কথা বলার সুযোগ যখন আছে সেটা করা উচিত। যেমন আমি তো চাই যে তসলিমা আক্তারের মতো একজন চলে যাক সেখানে, তাই না? উনি খুবই উপযুক্ত, মেধাবী, কিন্তু এই সুযোগটা হবে কিনা। এবং এই দলগুলো যারা গেছেন সংসদে, তাদের যদি আসলে সদিচ্ছা থাকে যে তারা চাইছেন যে শুধু নারী অধিকার না, মানব অধিকার, মৌলিক অধিকার নিয়ে সেখানে কথা হোক, তারা যারা এইসব নিয়ে কাজ করেছেন তাদেরকে তাদের নেওয়ার চেষ্টা করা উচিত। এবং সংসদের বাইরে আমাদের যেমন আদালতে এখনো অবশ্যই নারীদের সংখ্যা বেড়ে উঠছে, জজদের সংখ্যাও আগের চাইতে বেড়েছে। আমাদের সর্বোচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশনে একজন নারী জজ বিচারপতি এখন আছেন, কিন্তু তারপরে যদি আপনি দেখেন পার্সেন্টেজটা খুবই কম। আমাদের পুরো সুপ্রিম কোর্ট মিলিয়ে 10%-এর কাছাকাছি, খুব বেশি বলা যায় না। আর ইভেন আমাদের পুরো দেশব্যাপী যদি দেখি, সেখানেও কিন্তু নারীদের সংখ্যা এখনো 50%-এও এসে পৌঁছে নাই। তো এটা একটা বড় সমস্যা। যারা সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন পর্যায়ে, বিচার ব্যবস্থায় হোক, সংসদে হোক, এবং অবশ্যই সরকারের মধ্যে, সেখানে নারীদের অংশগ্রহণ কিন্তু কোথাও কিন্তু ইভেন সমান তো হচ্ছেই না। কিন্তু তারপরে তো নারীদেরকে কথা শুনতে হয় যে সরকার নারীদের জন্য যেসব সুবিধা দিচ্ছে পুরুষদের জন্য সেরকম দিচ্ছে না। যেরকম পুরুষদেরকে হচ্ছে আয়কর দিতে হয়, নারীদেরকে দিতে হয় না বা কম দিতে হয়। সেদিকটাকে যদি আমরা দেখি, বাস্তবে যদি দেখি, বাংলাদেশের হচ্ছে কোন বা কয়টি প্রতিষ্ঠানে নারীরা এমন কোনো পর্যায়ে বসে আছে কিনা যারা কিনা আয়কর দেওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে? এটা কি একটি লক্ষণীয় নয়?
হ্যাঁ অবশ্যই, তো সেটা তো দেখতেই হবে যে আসলে নারীরা কোন পর্যায়ে পৌঁছতে পেরেছেন, এবং যেটা বলছেন যে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, এগুলো কি সুবিধা? সংবিধানে তো এটাও পরিষ্কারভাবে বলা আছে যে কেউ যদি পিছিয়ে পড়ে আছে কোনো ক্ষেত্রে, আর নারীদের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা বলা হয়নি, এ ব্যাপারে সংবিধানে একদম স্পষ্ট যে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা যদি নিতে হয় সেটা নিতেই হবে। কারণ আমরা জানি ঐতিহাসিক কারণে, সাংস্কৃতিক কারণে, সামাজিক কারণে অনেক ক্ষেত্রে নারীরা তাদের পরিপূর্ণ অধিকার পান নাই। তো এখানে তো আসলে নারীদের জন্য আলাদা বিশেষ কিছু দেওয়ার ব্যাপার নেই, এটা যে সমান অধিকার নিশ্চিত করার জন্য এই উদ্যোগগুলো নিতে হয়। জি, তাসলিমা আক্তার, আপনার কাছে জানতে চাই যে এটাই সাথে তো রাজনীতিও ওতপ্রোতভাবে জড়িত, আপনি নিজেও এটা খুব ভালো মতো জানেন। সেই দিক থেকে আসলে কিভাবে কাজ করলে নারীরা আসলে এগিয়ে যাবে? আপনার আগের প্রশ্নটা আমি একটু সারাপার সাথে যোগ করতে চাই। আপনি যেটা বলছিলেন যে নারীদেরকে অনেক সুযোগ দেওয়া হয়, পুরুষদেরকে হয়তো দেওয়া হয় শুনতে না, হয় সবসময়। এটা শুনতে হয়, কিন্তু এটা মানে বেশ অদ্ভুত একটা মানে কথা আমার কাছে মনে হলো। কারণ আমাদের সমাজটা যেহেতু একটা পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজটা পুরুষের সৃষ্টি না হলেও এটার সুবিধাভোগী তো পুরুষ এটার জন্য দায়ী না হলে সুবিধাভোগী, এবং জন্মাবার পর থেকেই দেখা যায় যে আসলে সমাজ পুরুষের জন্য যেভাবে প্রস্তুত থাকে একটা নারীর জন্য প্রস্তুত থাকে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ভাবনাটাকে আসলে এভাবে না দেখে বরং নারী যেহেতু সুযোগ বঞ্চিত হচ্ছে, তার অধিকার বঞ্চিত হচ্ছে, সেই জায়গায় নারীকে আসলে সেই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য রাষ্ট্রের নানান রকম ভূমিকা রাখা জরুরি। আর আমাদের কাছে যেটা মনে হয় যে এইবার গণঅভ্যুত্থানের দিকেও যদি আমরা তাকাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশকে দেখতে পাবো যেখানে নারী পুরুষ উভয়ই আসলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আসবে। এবং গণঅভ্যুত্থানের পরে দুইটা শব্দ অনেক বেশি মিডিয়াতে আলোচিত হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের মুখে আলোচিত হয়েছে, ইশতেহারে আলোচিত হয়েছে। একটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ চাই, আর একটা ছিল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই। এই দুইটার সাথেই কিন্তু নারীর নাগরিক মর্যাদার প্রশ্নটা জড়িয়ে রয়েছে। তো তাহলে আমাদের তো অনেক এবার দেখলাম যে নারী প্রার্থী কোনো দল দেয়নি এবং অনেক কম ছিল। হ্যাঁ, সেটা কথার সাথে আমাদের কাজের সঙ্গতি ছিল না। যেমন আমরা বলছিলাম যে সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি নির্বাচনের জায়গায় নারীদের অংশগ্রহণটার ব্যবস্থা করা, এবং সেখানে যখন ঐক্যমত্য কমিশন হলো, জুলাই সনদের প্রস্তুতি হলো, তখন কিন্তু এই প্রস্তাবটা এসেছিল। এবং প্রথম দিকে নারী অধিকার কমিশন যেটা গঠিত হলো, সেই কমিশন থেকেও কিন্তু বলা হয়েছিল নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা 300 সিটের কথা বলেছিল। সেই জায়গা থেকে পরবর্তীতে 100 সিটের প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে আলাপ করেছিল, এবং সেই 100 সিট থেকে 33% থেকে 5%-এ এসে নামলো। এবং সেখানে আমরা দেখলাম যে মাত্র 3.6 নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং সেখান থেকে যারা জয় লাভ করেছেন তাদের সংখ্যাও খুবই নগণ্য। এবং আমার কাছে মনে হয় যে যেখানে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নারীদেরকে আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করতে দেখলাম, সেই সময় আমরা দেখলাম যে এক ধরনের নারী বিদ্বেষী প্রচারণাও কিন্তু ছিল, যে নারীরা নেতৃত্বের শীর্ষে যেতে পারবে না, নারীরা অনেক কিছু করতে পারবে না। যেখানে নারীদেরকে আসলে আমরা আরো সামনে দেখার কথা, সেখানে আমাদের কাছে মনে হলো যে সমাজের মধ্যে আরো নারী বিদ্বেষকে একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, এবং সেইখানে আমরা নারীদের উপস্থিতিটা কম দেখলাম। তো আমার মনে হয় যে সেই যে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেয়, এবং রাজনৈতিক দলে যখন নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যে অংশগ্রহণটা কেবলমাত্র শোভাবর্ধনের জন্য না, বা কেবলমাত্র টোকেন হিসেবে না, বা মিছিলের সামনে দেওয়ার জন্য নারীরা থাকবেন কিছু, এরকম না, নারীরা যাতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইটার জন্য আমার মনে হয় নারীদেরকেও ভূমিকা রাখতে হবে। কারণ আমরা যদি আশা করি যে রাজনৈতিক দলে আমাদেরকে কেউ সুযোগ করে দিবে, এটা সুযোগ করে দেওয়ার ব্যাপার না। নারীদের জন্য এটা অনেক বেশি চাপ, এক ধরনের ডাবল প্রেশার আমি বলতে পারি। কিন্তু সেই প্রেশারটা নিয়েই নারীদেরকে আসলে এই সংগ্রামে একটা অগ্রণী ভূমিকা রাখতে হবে, এবং নারী আন্দোলন যারা করে তাদেরও আসলে এই সমাজে এবং ইতিহাসে যাতে নারীরা ভূমিকা রাখতে পারে, সেই জন্য যাতে সমাজ প্রস্তুত হয়, সেটার জন্য ঘর থেকে একেবারে বাইরে পর্যন্ত যে লড়াইটা করা পুরুষতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে, সেই লড়াইটা যদি ঘরের থেকেই না শুরু হয়, তখন আসলে বাইরে গিয়েও সেই সাহসটা হয় না, এবং কোনো না কোনোভাবে নারীরাও দেখা যায় যে সেটার মধ্যে আমরা আটকে থাকি। তো সে কারণে আমার মনে হয় এই লড়াইটা করা, এবং এই লড়াইয়ে একটা সময় পুরুষদেরকেও আসলে যুক্ত করা, কারণ লড়াইটা আসলে আমাদের সবারই। আমরা 51% নারী সমাজের যদি তাদেরকে বাদ দিয়ে সমাজের সিদ্ধান্ত হয়, আসলে আমাদের সবাই কাজ করা উচিত এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। আসলে এই পর্যায়ে ব্যারিস্টার সারা হোসেন, আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় নারীদের জন্য বেশ কিছু আইন করা হয়েছে, সেগুলো কি হচ্ছে এই সংসদে উঠবে কিনা? হ্যাঁ, আমরা তো আশাবাদী। অ্যাকচুয়ালি আরো বেশি আইন হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে হয়নি। যেমন যৌন হয়রানি
নিরোধ করার ব্যাপারে একটি আইন হওয়ার কথা ছিল, আমরা শেষ দিন পর্যন্ত শুনছিলাম যে হতে যাচ্ছে, শেষ পর্যন্ত হয়নি। আর পারিবারিক নির্যাতন রোধের ব্যাপারে সেখানে একটা সংশোধন আসার কথা, সেটাও আনফর্চুনেটলি হয়নি। দুইটা আইন তো তৈরি অবস্থায় আছে, আশা করব যে এই সংসদে সেগুলো এক পর্যায়ে আলোচনায় আসবে। প্রথমে হয়তো আসবে না, যেহেতু যে অধ্যাদেশগুলো জারি হয়ে গেছে সেগুলো আগে আসবে। তার মধ্যে নারী শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধনী গত বছরে হয়েছে, যেখানে অনেক ইতিবাচক অনেক নতুন সংযোজন এসছে, আমরা খুবই আশাবাদী যে সেটা যেন অবশ্যই অনুমোদন হয়, কারণ সেটা অনুমোদন না হলে আমরা আবার খুব পিছিয়ে পড়ে যাব। যে বিষয়গুলো নিয়ে গত বছরে আমরা আসিয়ার হত্যার সময় যে আন্দোলনগুলো দেখলাম, সেটার ফলাফল এবং অনেক আলোচনার ভিত্তিতে আইনটা তৈরি হয়, এটা ধরে রাখাটা খুবই দরকার। একই সাথে আইন সহায়তা নিয়ে একটা সংশোধন হয়েছে, সেটা থাকা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ আইন হয়েছে, প্রায় 150 বছর পুরনো যে আইনটি আমাদের ফৌজদারি কার্যবিধি, সেটার মধ্যেও সংশোধন আনা হয়েছে। এবং একটা খুব ক্রিটিক্যাল ম্যাটারে, যে আমাদের যে অবস্থা আমরা দেখে আসছি বিভিন্ন সরকারের সময়, যে বেআইনিভাবে অনেকে আটক করা হয়, গ্রেফতার করা হয়, এটা রোধ করার জন্য একটা আইন করা হলো। প্রয়োগ খুব একটা দেখিনি, কিন্তু আইনটা তৈরি হয়েছে। সেই আইনটাও যদি এখন যদি অনুমোদন হয় সংসদে গেলে, আমার মনে হয় সেই জিনিসগুলো খুব দরকার, এগুলো সামনে আসা উচিত। এই আইনের যে প্রয়োগ হচ্ছে না, এই প্রয়োগ করার জন্য আসলে বর্তমান নতুন সরকার আসলে কি কি পদক্ষেপ নিতে পারে? অনেক কিছু করতে পারে, যে কাজগুলো ইনফ্যাক্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়নি, কিন্তু সবার দাবি ছিল। যেমন পুলিশ সংস্কারের ব্যাপারটা তো একটা অন্যতম দাবি ছিল, একেবারে জুলাইয়ের হত্যাকাণ্ডের কারণেই এটা প্রধান একটা দাবি, কিন্তু এটা নিয়ে খুব বেশি কিছু তারা করতে পারেনি। এখন নিজে এই বিএনপি সরকারের নিজের 33 দফায় দলের যে 31 দফা ছিল, সেখানে তারা বলেছিলেন যে কিছু কাজ তথাকথিত কালো আইন, যেমন সন্ত্রাস বিরোধী আইন বা বিশেষ ক্ষমতা আইন, এগুলো ওনারা বাতিল করবেন। কিন্তু আজকেও আমরা দেখলাম যে একজন নারী সংগঠক ইমি, ঢাকা ইউনিভার্সিটি, উনি আবার সন্ত্রাস বিরোধী আইনে ওনাকে আটক করা হয়েছে শাহবাগ থেকে। তো আসলে এটা খুবই দুঃখজনক। নারী দিবসে, যেখানে আমরা নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে কথা বলছি, একজন নারী যিনি সংগঠক এবং অধিকার নিয়ে কাজ করেন, ওনাকে এখন এরকম একটা আজেবাজে একটা আইনি ওনাকে ধরে নিয়ে যাওয়া, এটা তো খুবই অন্যায়। জি, এ পর্যায়ে তাসলিমা আক্তার, আপনার বক্তব্য শুনতে চাই। আসলে সরকার আসলে কি কি আশু পদক্ষেপ নিতে পারে, যার জন্য অন্তত পারতপক্ষ হলেও মনে হতে পারে যে হ্যাঁ, নারীদের জন্য কিছু একটা করা হলো? যেহেতু একটা নির্বাচিত সরকার এসছে এবং আমরা প্রায় 15 বছর ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই, এই ভোটের অধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশাও আছে। এবং আমরা মনে করি যে নারীর যে নাগরিক মর্যাদার যে আকাঙ্ক্ষাগুলো, সেই জায়গায় আইনের পরিবর্তন করা, যে আইনের মধ্য দিয়ে নারীর সুযোগ তৈরি হবে, নারীর অধিকার চর্চার জায়গাগুলো তৈরি হবে। সেখানে তাদের ইশতেহারে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল অনেক রকম অঙ্গীকার করেছে। কতটা সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করতে পারবে আমরা জানি না, কিন্তু আমরা আশা করি যে মানে নারীর পক্ষে আইন, নারী নির্যাতনের বিরুদ্ধে যে আইনগুলো রয়েছে, যৌন নিপীড়ন বিরোধী আইন, এবং আমরা অনেকগুলো অধ্যাদেশ হওয়ার কথা ছিল, যেমন গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবীদের জন্য আমরা একটা অধ্যাদেশ হয়েছে, শ্রম অধ্যাদেশ সারা বাংলাদেশের শ্রমিকদের জন্য। সেখানেও কিন্তু নারী বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা, অভিযোগ সেল, এগুলো গঠিত হয়েছে। আমরা চাই যে সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন হোক, তাহলে শ্রম ক্ষেত্রেও নারী পুরুষ যে একটা কর্মপরিবেশ পাওয়া, সেই জায়গাগুলো তৈরি হবে। মাতৃত্বকালীন ছুটির একটা বিষয় দীর্ঘদিন থেকে দাবির মধ্যে ছিল, সেটা আমরা অধ্যাদেশেও কিন্তু আমরা 6 মাস আনতে পারিনি, অথচ আমরা দেখি যে সরকারি কর্মকর্তারা 6 মাস ছুটি পাচ্ছেন, কিন্তু আমাদের অর্থনীতির চালিকা শক্তি যে নারী শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু মানে 4 মাসও ছুটি পাচ্ছেন না। এটা 112 থেকে 120 দিন করা হয়েছে অধ্যাদেশে। আমরা নির্বাচনী অঙ্গীকারে অনেককে দেখেছি যে 6 মাস মাতৃত্বকালীন ছুটির তারা কথা বলেছেন। আমরা আশা করি যে সরকার এবং মালিক পক্ষ উভয়ে উদ্যোগ নিয়ে এই মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা, বিভিন্ন কর্মস্থলে ডে কেয়ার করা, কমিউনিটি ভিত্তিক ডে কেয়ার করা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যেটা নারীকে তার কাজের জায়গা আরো প্রসারিত করে, সেই উদ্যোগগুলো আমরা আশা করি যে নির্বাচিত যে সরকার আছে এবং যারা এবার নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে, যারা জনগণের জন্য আইন প্রণয়ন করবে, তারাও নারীর এই নাগরিক অধিকারের যে জায়গাটা, সেটাকে প্রশস্ত করার জন্য ভূমিকা রাখবে। একদম আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ছোট করে শুনতে চাই যে এই বলয় থেকে যে হতে আইনগুলো হচ্ছে না, এই বলয় থেকে আসলে বের হওয়ার উপায় কি? জাস্ট 2-1 পয়েন্ট। নারীদেরকে সংসদে যেতে হবে আর অনেক বেশি, এবং সামাজিক আন্দোলন তৈরি করা, যে আন্দোলনের মধ্য দিয়ে নারীরা
নেতৃত্ব হিসাবে সামনে আসার সাহস এবং অনুপ্রেরণা পাবে। জি, ব্যারিস্টার সারা হোসেন। হ্যাঁ, একই কথা যে নারীদের সোচ্চার হতে হবে এবং নারীদের অধিকার নিয়ে এখন সকলে মিলে কাজ করা দরকার। সচেতন হতে হবে এবং এটার প্রাতিষ্ঠানিক প্রয়োগ থাকতে হবে। অবশ্যই। জি, ব্যারিস্টার সারা হোসেন এবং তাসলিমা আক্তার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সাম্প্রতিকে সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।